আদ্রের হুমকিমূলক কথাটা শুনে আয়রা বলে, আপনার যদি মনে হয় আপনি হুমকি দিয়ে আমাকে চুপ করাতে পারবেন তাহলে সেটা ভুল। আমি এক্ষুনি নিচে গিয়ে সবাইকে বলে দেব আপনাকে আমি চিনি না, আর আমি এই বিয়েও মানি না। আদ্র পাল্টা জবাব দেওয়ার জন্য সগৌরবে নিজেকে তৈরি করে একটা ডেভিল স্মাইল দেয়, আর সেটা দেখে আয়রা ডোন্ট কেয়ার ভাব নেয়। অমনি আদ্র নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এক পা করে আয়রার দিকে এগোতে থাকে। এটা দেখে আয়রার চোখ বড় বড় হয়ে যায়। বুঝতে পারল রাতের ঘটনা যেহেতু এই মানুষটা ঘটাতে পেরেছে, তাহলে এখনও যা ইচ্ছে তাই করতে পারে। এর কোনো বিশ্বাস নেই। উপায়ান্ত না পেয়ে আয়রা নিজেই আমতা আমতা করে বলে, আমি কিন্তু চেঁচাবো। আদ্র তার এই কথার মুখেও কোনো উত্তর দিল না, উল্টো এমন ভাব করল যেন সে এই কথাকে গায়ে মাখল না। আদ্র আর তার মাঝে দূরত্বটা খুব বেশি নেই। অবস্থা বেগতিক দেখে আয়রা চেঁচিয়ে বলে উঠল, আমি আপনার সব কথা শুনবো, আপনি যা বলবেন তাই হবে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সাথে কিছু করবেন না। আয়রা নিজেই লাগাতার চোখ মুখ খিচে বন্ধ করে বলতে থাকে সে আদ্রের সব কথা মানবে। নিজেই নিজের কথা থেকে নড়ে যায় আর ভয়ে ভীত হয়ে থাকে। আদ্র শার্টটা খুলে ফ্যানটা জোরে ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ে আর আয়রাকে শুনিয়ে শুনিয়ে বলল, যা গরম পড়েছে না, একেবারে অসহ্য। আয়রা এক চোখ মিটমিট করে খুলে দেখে তার চোখ ছানা বড়া। মানুষটা আয়েশ করে সোফায় বসে আছে। এই মুহূর্তে তার ঠিক কেমন রিয়্যাক্ট করা উচিত নিজেই বুঝতে পারল না, আর রাগটা মুখে প্রকাশ করতে না পেরে মনে মনে বলল, তোর হুমকিতে আমি ভয় পেয়েছিস মনে করছিস? মোটেও না, তোকে তো আমি ছাড়বই না। আগে আমি নিজে ছাড়া পাই একবার। তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা আছে তোকে আমি বুঝিয়ে দেব, বজ্জাত লোক কোথাকার। হুট করে আদ্র উঠে রুম থেকে বেরিয়ে যায়। আয়রা শুধু তাকিয়ে রইল তার যাওয়ার পানে। তার যাওয়ার পরপরই রুমে ঢোকে তন্নি আর বলে, ভাবি কি হয়েছে জানো? কি? তোমার আর ভাইয়ার বিয়ে? মানে তোমাদের বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট, লোক জানাজানি হলে খারাপ দেখাবে বিষয়টা, তাই সবাই একত্রে ডিসিশন নিয়েছে আজ থেকে 2 দিন পর খুব ধুমধাম করে তোমাদের বিয়ে হবে। কি? খুব চমকালো আয়রা। আরে হ্যাঁ। আয়রা কি করবে বুঝতে পারছে না। তার কাছে মনে হলো কোনো এক মাইন্ড কাট চাপায় সে ভালোভাবেই পড়ে গেছে। তার আগে এটাও তাকে ভাবাচ্ছে যে পরিবারের লোকজন তাকে রাতেই ঘর থেকে বের করে দিয়েছিল, সকালে আবার তারা কিভাবে এই লোকটা ঘরে ওনারা আসলো। তন্নি আয়রার শুকনো মুখ দেখে নিজেই মন খারাপ করে বলে, ভাবি তুমি খুশি হওনি? হ্যাঁ মানে, আচ্ছা তোমার নাম কি? এটাও ভুলে গেলে? চোখ বড় বড় করে আয়রা মনে কখন রেখেছিল সেটা ভেবে পেল না। আরে আমি তন্নি, তোমার সাথে আজ থেকে প্রায় 8 মাস আগে আদ্র ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল, তোমার মনে নেই? আদ্র নামটা শুনে ভড়কে গেল আয়রা। ভ্রু কুঁচকে নিজেকে তন্নির থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে বলে, তুমি এখানে কি করে? তন্নি হাসতে হাসতে বলল, ভাবি তোমার মাথাটা একবারেই গেছে। না, তোমার দোষী বা কোথায়? এতগুলো মাস গেছে, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আরে এটা তো আমাদেরই ঘর, আর তুমি এখন আদ্র ভাইয়ারই বউ। কি বললে? এটা সত্যি? তোমার ভাইয়া তো বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিল, তাহলে আমি ওনার বউ কিভাবে হলাম? মজা করছো না তো তুমি আমার সাথে? ওই লম্বা হাতির মতো লোকটা তোমার ভাই হতেই পারে না। তন্নি কিছু বলতে যাবে, অমনি রুমে ঢুকলো আয়রার মা আর চাচি। ওনারা এক গাল হেসে বলে, তোকে আমরা দুপুরে আমাদের সাথে নিয়ে যাব, আর তার ঠিক 2 দিন পর তুই খুব সুন্দর করে বউ হয়ে আসবি এই বাড়িতে, বুঝলি মেয়ে? চাচির কথা শুনে তন্নি বলল, সেটা তো বলছিলাম আমি ভাবিকে।
আর দেখুন না, ভাবি আমার ভাইকে তো চিনতেই পারছে না। পোড়া কপাল আমার ভাইয়ের। তন্নির কপাল চাপড়ে এমন ভং ধরে কথাটা বলল যে সবাই হেসে দিল। তখনই রুমে কেউ নেই ভেবে আদ্র ঢুকে পড়ে। সবাইকে দেখে বলে, আরে ভাইয়া, এইদিকে আয়, এই দেখ তোর বউ তোকে চিনতে পারছে না, একটু তোর ইন্ট্রোডিউসটা ভাবিকে দে তো। আদ্র প্রতি উত্তরে মুচকি হাসল। অন্যদিকে আয়রা অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। চোখ দুটো যেন এবার সত্যিই কোটর থেকে বেরিয়ে যাচ্ছে। এটা যে আদ্র কল্পনাও ছিল না তার। দুপুরে খাওয়া দাওয়ার শেষে আয়রাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় ওনারা। এর মাঝে তন্নির সাথে খুব ভালো ভাব জমে গেছে আয়রার। এত মিশুকে মেয়েটা চলে আসার আগে বলে দিয়েছে, খুব মিস করব তোমাকে ভাবি। কথা বলার ফাঁকে তন্নি থেকে জেনে নিয়েছে যে তার বাবা মারা এখানে কিভাবে এলো। সব শুনে শকড হয়ে যায় সে। বিশ্বাসই করতে পারছে না যে এসব সত্যি আর বাস্তব। তবে আদ্র দুরূপের মধ্যে কোনটা আসল কোনটা নকল নিজেই কনফিউশনে ডুবে যায়। এই আদ্রর সাথে 8 মাস আগে তার সেই আদ্রের একদম মিল পাচ্ছে না সে। সন্ধ্যায় নিজের রুমের মধ্যে পায়চারি করতে থাকে আয়রা। সব কিছু শোনার পর সেই সিদ্ধান্তহীনতায় ভুগছে বেশি। তার কোনটা করণীয় উচিত নিজেও বুঝতে পারছে না। একবার মনে হচ্ছে এই বিয়েটা ভেঙে দেবে, কিন্তু সেটা কিভাবে? আদ্র যেভাবে সকলকে বুঝিয়ে দিয়েছে, এতে করে কেউই এই বিয়েতে না করবে না, এ তো সে নিশ্চিত। আদ্র যেভাবে সকলকে বুঝিয়ে দিয়েছে, এতে করে কেউ এই বিয়েতে না করবে না, এতে সে নিশ্চিত। তার উপর আদ্র যে রাতে তাকে কী সব যেন বলছিল সেটাও মনে করতে পারছিল না। একবার মনে হচ্ছে আদ্র ভালো, তো আরেকবার মনে হচ্ছে খারাপ। নিজের একটা ব্যক্তিগত ডায়েরিটা হাতে নেয় সে, আর অমনি হাত ফসকে ডায়েরিটা নিচে পড়ে যায়। সঙ্গে দুটো ছবিও। ছবি দুটোতে থাকা স্থির মানুষটাকে 8 মাস আগে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছিল সে। যখন শোনে বিয়েটা ক্যান্সেল, তো মনটা ভেঙে যায়। জীবনে প্রথম কাউকে ভালো লেগেছিল তার, আর সেই মানুষটাই এই আদ্র। যখন বিয়েটা হবে না জানলো, সব কিছু শেষ হয়ে যায়। তার মনের ওপর জোর খাটিয়ে মাটিচাপা দিতে থাকে নিজের অপ্রকাশিত ও অনাকাঙ্ক্ষিত ভালোবাসাকে। এতগুলো মাসে ডায়েরিটা খুলেও দেখা হয়নি। ধুলো জমে একাকার হয়ে মিশে আছে ডায়েরিতে উল্লেখিত প্রত্যেকটা শব্দের সাথে। কিভাবে আদ্রকে মন থেকে মুছে ফেলেছিল সে জানে, কিন্তু পুরনো ক্ষতটা আবার ঝকঝকে করে দিতে আসলো কেন আদ্র? আর আসলোই যখন, তখন এমন করে কেন? তখন বিয়ে না করে দিয়ে এখন এই বিয়েটা কেন? এইসব কেন এর উত্তরগুলো খুঁজতে ব্যস্ত হয়ে যায় আয়রা। মানুষটাকে একটু জিজ্ঞেস করবে তার সময়ও হয়ে ওঠেনি। চলে আসার আগে আদ্রকে হন্য হয়ে খুঁজছিল সে, তবে পায়নি সে। দেখা মেলেনি মানুষটার। সায়ন আর রাতুল আজ আদ্রকে একটু বেশি ড্রিঙ্কস করতে দেখে বলল, ভাই তুই ঠিক আছিস? হ্যাঁ একদম। এত ড্রিঙ্কস তো তুই করিস না, কি ব্যাপার বলতো? ওই মেয়েটাকে দেখলে নিজেকে সামলাতে পারে না রে, খুব রাগ হয় খুব। বলতে বলতে টেবিলের উপর ঢলে পড়ে চোখ বন্ধ করে ফেলে আদ্র। রাতুল আদ্রের গালে হাত দিয়ে বলে, এই ভাই কোন মেয়ের কথা বলছিস? আদ্র, এই আদ্র কথা বল, কে আবার কি করলো তোকে? এই মেয়েগুলো সব এক, সব কটা খারাপ। সায়ন বলল, ছেড়ে দে, এ তো আজ গেছে, 2 দিন পর এর বিয়ে, আর ও কোন মেয়ের কথা বলছে এখানে? আমি যদি জানতাম তাহলে তো বলেই দিতাম, ওকে জিজ্ঞেস করতাম নাকি? রাগ করছিস কেন?
রিয়ার সাথে আবার ব্রেকআপ হলো নাকি? হ্যাঁ, এমনিতে তো মেয়েদের খুব বড় ভক্ত রাতুল। তার মুখে আজ বেসুরে গান বাজতে দেখে সায়ন বুঝে গেছে যে আবার ব্রেকআপ হয়েছে। ভাই, তোদের রিলেশনটা কেমন একটু বলতো? দিনে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টাই তোরা ব্রেকআপ খেলিস। ভালো না লাগলে ছেড়ে দে, দুনিয়ায় আরও মেয়ে আছে মামা। সায়নের মনের এই কথাটা একদম পছন্দ হলো না রাতুলের। হুট করে তাদের কথাগুলোর মধ্যে আদ্র নেশার ঘরে বলল, মেয়েরা হচ্ছে ছলনাময়ী। সায়ন আর রাতুল দুজনই দুজনার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আদ্রের মুখে তো শ্যামলদার ডায়লগ ডাউনলোড হয়ে গেছে রে। হ্যাভ আ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, হা হা হা। মূলত এই বিয়েটাকে মন থেকে মানতে পারছে না আদ্র। সে যে কেন এসব করছে নিজেই জানে। একটা চাপা কষ্ট সর্বদা বিদ্যমান তার মধ্যে, কিন্তু কি সেটা? এভাবে 3 দিন কেটে যায়। কেন যেন বিয়েটাকে না করতে পারল না আয়রা। গায়ে হলুদও হয়ে যায়। এর মাঝে আদ্রের সাথে যোগাযোগের চেষ্টা সে করেছে, কিন্তু আদ্র কোনো রেসপন্স নেই। এক পর্যায়ে বিয়েটা নিয়ে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আয়রা। দোটানার মধ্যে দিয়ে যাচ্ছে দিন। আর আজ তার বিয়ে। সামনে কি হবে বা হতে যাচ্ছে তার কিছুই জানা নেই। বাইরে থেকে শোনা যাচ্ছে বরযাত্রী এসেছে। অমনি হুড়মুড় করে সবাই বেরিয়ে যায়। আর রুমের মধ্যে একলা ভাবনায় বিভোর হয়ে পড়ে রইল আয়রা। তার ভাবনার ছেদ পড়ে রুমে কারোর উপস্থিতিতে। সেই মানুষটিকে দেখে একটু অবাক হলো আয়রা, আর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। মানুষটি আয়রার দুগালে হাত রেখে বলে, তুই এই বিয়েটা করিস না আয়রা, ভেঙে দে বিয়েটা। আয়রা মানুষটার কথা শুনে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিল দেখে ফের সেই ব্যক্তিটি বলে উঠল, তুই আমার সাথে পালিয়ে চল। তোকে আমি অনেক আগে থেকে ভীষণ ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, মানে সুযোগ হয়ে ওঠেনি। আজ সকালে শুনেছি যে তোর বিয়ে, আর নিজেকে স্থির রাখতে পারলাম না, ছুটে আসলাম তোর কাছে। প্লিজ চল তুই আমার সাথে, তোকে অনেক সুখে রাখবো, বিশ্বাস কর। আরও ফিরিয়ে দিস না আমাকে প্লিজ। এসব কি বলছেন আপনি ঈশান ভাই? আমি ঠিকই বলছি আয়রা। আয়রা ভাবছে ঈশানকে এই বাড়িতেই বা কে ঢুকতে দিল। সম্পর্কে সে তার ফুফতো ভাই। আজ থেকে প্রায় বছরখানেক আগে এই ঈশান একটা অঘটন ঘটিয়েছিল আয়রার কাজিন মীরার সাথে। সেই থেকে তাদের সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল। আর আজ তাকে এই মানুষটা ভালোবাসার কথা বলছে, তার উপর পালিয়ে যাওয়ার কথা তো থাকছেই। এত বড় সাহস ঈশানের! আপনি এখানে আসলেন কি করে? মীরার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছিলেন আপনি, সেটা কি ভুলে গেছেন? আমি সেদিন তোর কাছে আসতে চেয়েছিলাম, আর ভুল করে মীরার রুমে চলে গেছি। কি? বললাম তো বহুদিন আগে থেকে তোকে ভালোবাসি। ঈশান আয়রার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলছিল। আয়রা ছিটকে নিজের হাত দূরে সরিয়ে নেয় আর ক্ষিপ্ত হয়ে বলল, তার মানে আপনি সেদিন আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছিলেন? ছি! আপনি সেটা আমার রুমে আমার সামনে দাঁড়িয়ে সসাহসের সাথে বলছেন কি করে? আমি এক্ষুনি সবাইকে ডাকছি। আয়রা রুম থেকে বেরোতে নেবে অমনি ঈশান তার হাত টেনে ধরে রেগে গিয়ে বলে, ভালোই ভালোই বলছি তাই কানে যাচ্ছে না, তাই না? খারাপ রূপটাই দেখবি? আয়রার সাথে জবরদস্তি শুরু করে সে। যতই যা হোক, একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ের শক্তি কিছুই না। আয়রাও ঈশানের সাথে পেরে উঠছিল না। তার ওপর রুমে একা হওয়ায় ভয় কাজ করতে শুরু করলে সে মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করে। এমন সময় রাশেদা হুট করে রুমে ঢোকে আর ঈশানকে আয়রার সাথে জোরাজুরি করতে দেখে গিয়ে সজোরে চড় বসিয়ে দেয় তার গালে। বেচারা চড় খেয়ে তা সামলাতে পারল না। তোর এত বড় সাহস! ভাগ্য ভালো আজকে আয়রার বিয়ে, না হলে আজকে তোকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। প্রথমে আমার মেয়ের দিকে হাত বাড়িয়ে যেই দুঃসাহস তুই দেখিয়েছিলিস,
তার জন্য তোর বেঁচে থাকাটাই অনেক বড় ভাগ্যের ব্যাপার ছিল। আর সেই কাজটাই আবার আয়রার সাথে করতে চেয়েছিস? তোর কলিজা কত বড় রে! আরও কয়েকটা চড় মারে তার গালে। চুপচাপ চড়গুলো হজম করতে থাকে। যদি নিজের খারাপ না চাস তো এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো যাতে তোকে আয়রা ত্রিসীমানায় না দেখা যায়। ঈশান ক্ষুব্ধ দৃষ্টিতে দুজনার দিকে রাগে বর্ষণ করে রাগে হনহন করে বেরিয়ে চলে যায়। আর আয়রা ভয়ে তার চাচিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এত ভয় পেয়েছিল যা বলার বাইরে। তার ওপর ঈশান তার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল দেখে ভয়ে গায়ে কাঁপুনি ছুটে গেছে। সে রুমে একা থাকায় ভয়ের মাত্রা তীব্র বেগে বেড়ে গিয়েছিল। আর একটু দেরি হলে কি হতে পারত ভেবেই ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। আয়রার কান্না দেখে তিনি বললেন, তুই আমাকে ডাকলি না কেন? এই কথার উত্তর দিতে যাবে তখনই রুমে আগমন হয় তন্নির। খুশি লাগছে তার। এই খুশিতে এক পায়ে দাঁড়িয়ে আছে যেন। ভাবি, ফাইনালি তুমি আজকে আমাদের বাড়িতে সারা জীবনের জন্য ভাইয়ার জীবনসঙ্গী হিসেবে যাচ্ছ। আমার যে কত খুশি লাগছে না তোমাকে বলে বোঝাতে পারবো না। সে কথাটা বলে সামনে চোখ ফেরাতেই দেখে আয়রার চোখে পানি। চোখ দুটো অস্বাভাবিক বড় করে বলল, এ কি, তুমি কাঁদছো কেন ভাবি? আর ইউ ওকে? রাশেদা আয়রার হাত টেনে ধরে তাকে কিছু একটা ইশারা করে আর চোখের পানি নিজেই আলতো করে মুছে দিয়ে বলে, সবাইকে ছেড়ে যাবে তো তাই কষ্ট হচ্ছে বুঝলে? ওহ, এটা কোনো রিজন হলো? দেখি ভাবি, হাসো তো। মেকআপের আগেই কান্না শুরু করেছো, পরে কি হবে বলো তো? আয়রা কোনো উত্তর দিল না। তুমি তো একদম চলে যাচ্ছ না তাই না? আবার তোমার যখন ইচ্ছা হবে তুমি আসতে পারবে, কোনো বাধা নেই। তন্নি নিজে থেকে যথাসাধ্য বলে আয়রাকে হাসাতে চেষ্টা করে। এক সময় আয়রা ফিক করে হেসেও দেয়। রাতুল আর সায়ন আদ্রের দুপাশে বসে আছে। এক পর্যায়ে রাতুল ফিসফিস করে আদ্রের কানে বলে, ভাই তুই কাল নেশার ঘোরে বললি মেয়েরা ছলনাময়ী, তাহলে বিয়ে করছিস কেন? আদ্র সোজাসুজি না করে কথাটা যে বলল তার মুখের দিকে তাকিয়ে বলে, কই, কখন বলেছি? আরে ভাই সত্যি তুই এই কথাটা বলেছিস? আমার তো কিছুই মনে নেই। ওয়েট, আমি সায়নকে বলছি, দেখবি সেও বলবে তুই গতকাল এই কথাটা বলেছিস নাকি। সো সায়নকে জিজ্ঞেস করতেই ও বলল, কই না তো, আমি শুনিনি। এই ভাই তুই অস্বীকার কেন করছিস? তোর মনে নেই আমরা ওর কথাটা শুনে কতটা অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম? ইভেন আদ্র, শোন, আমরা তোর বলা কথাটা নিয়ে খুব হেসেওছি। সায়ন কেন এমন করলো বুঝলো না রাতুল। অন্যদিকে অস্বীকার করায় রাগও হয়। দুজনার বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এমন কিছু আজ করতে পেরে আদ্র বলে, কি শুরু করলি তোরা? আমার বিয়েটা তো বরবাদ করে দিবি রে ভাই, থাম একটু। ও না, কেন করলো বল? আহ, বাদ দে তো। ওকে ফাইন, বাদ দিলাম। তুই ভাবিকে আমাদের দেখালি না কেন এখন সেটা বল। নিজেরাই তো দেখতে পাবি, আর তাই আমি কষ্ট করলাম না। সায়ন আগের কথাটা বাদ দিয়ে এই প্রসঙ্গে বলে উঠল, এখন দেখব তা তো আমরাও জানি, কিন্তু তুই গায়ে হলুদেও আমাদের ভাবির পিক দেখাসনি। তন্নিকেও দেখাতে বললাম, তাও না করে দিলি কেন ভাই? আমি তো কিছু বুঝতেই পারলাম না। ঠিক বলেছিস, আমিও তন্নির কাছে গিয়েছিলাম, ও বলল এই ব্যাটা নাকি আমাদের দেখাতে না করেছে। চল তো রাতুল, আমরাই গিয়ে এখন দেখে আসি। আদ্র তাদের বাধা দেয়, কিন্তু কেউই শুনল না। জোরপূর্বক গিয়েও কোনো লাভ হলো না। দেখা মেলেনি, মেয়েগুলো ঢুকতে দিল না। মুখ ছোট করে তাদের দুজনকে ফিরে আসতে দেখে আদ্র বুঝে যায় আসল কাহিনী। তার মনে মনে হাসতে থাকে। বিয়ে সম্পন্ন হলে বিদায় বেলায় আয়রার কান্নায় পুরো বাড়ি কিছু সময়ের জন্য নীরব নিস্তব্ধ হয়ে যায়,
যেন দুঃখের ছায়া নেমে আসলো। প্রত্যেক মেয়ের জীবনে এই সময়টা খুব কষ্টের। আপনজন, আপন পরিবেশ সব ছেড়ে অন্য এক অজানা পরিবেশে অচেনা মানুষের সঙ্গে চলার শুরুটা করে দেয় এই বিয়ে। মেয়েদের জন্য এটা থেকে হয়তো প্রথম ত্যাগের শুরু। আয়রা কাঁদতে কাঁদতে বেহুশ হয়েই যায়। গাড়িতে উঠিয়ে আদ্র পাশে বসানো হয় তাকে। তন্নি তার পাশে বসলো। গাড়ি আপন গন্তব্যে ছুটতে শুরু করলে আয়রার মাথা নড়চড় করে পড়ে যেতে নেয়। এটা দেখে তন্নি বলে, ভাইয়া, নিজের বউকে সামলাতে পারছিস না? কেমন নিষ্ঠুর রে তুই, ভাবি পড়ে যাচ্ছে, ওনাকে ধর। আদ্র ঝাড়ি খেয়ে আয়রারকে ধরে রাখার চেষ্টা করেও ব্যর্থ হলো। অনিচ্ছা সত্ত্বেও করলে যা হয়। কাজ হচ্ছে না দেখে তন্নি আদ্রের হাতে চিমটি কেটে বলল, একটু রোমান্টিক হ রোবট কোথাকার। ভাবির মাথাটা তোর বুকে নিতে পারছিস না? এগুলোও কি আমাকে শিখিয়ে দিতে হবে? তোকে বিয়ে করে ভাবির লাইফ বরবাদ হয়ে গেছে। আমি শিওর তুই ওনার জীবন তেজপাতা করেই ছাড়বি। আদ্র বড় বড় চোখ করে তাকালো। একটা কৃত্রিম আবরণ, মেকআপ করার কারণে আয়রার চেহারা একটু চেঞ্জ দেখাচ্ছে দেখে রাতুল আর সায়ন তাদের চেনা মুখটিকেও এত কাছ থেকে দেখেও চিনতে পারল না। বাড়িতে পৌঁছানোর 1 ঘন্টা পর জ্ঞান ফেরে আয়রার। আর ভারী গয়না আর লেহেঙ্গা পরে থাকায় গরমে অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে দেখে তন্নি একটা সুন্দর নীল রঙের জামদানি শাড়ি বের করে আয়রাকে দেয়। শাড়ি পরতে না পারা সত্ত্বেও সে ওয়াশরুমে ঢুকে যায়। আর শেষে খুব চেষ্টা করেও শাড়িটা পরতে সক্ষম হলো না। আদ্র অন্য রুমে বসে ল্যাপটপে কী যেন করছিল। অমনি তার 2 জানে জিগের বন্ধুর আগমন ঘটল। একজন এসে আদ্রকে উদ্দেশ্য করে বলল, ভাই, তুই জিতছিস। আদ্র আর চোখে তাকালো। ভাবি খুব সুন্দরী। রাতুল বলল, তুই ওর বউয়ের দিকে নজর দিস নি তো? মুখ সামলে কথা বল রাতুল, রেগে। হা হা, আচ্ছা সরি, মজা করছিলাম। আদ্র চুপচাপ কাজ করে যাচ্ছে নিজের মতো। আর এই দুটার বকবক করা বন্ধ হচ্ছেই না। কী রে ভাই, মুখ এমন বাংলার 5-এর মতো করে রেখেছিস কেন? সেই তখন থেকে খেয়াল করছি, কি ব্যাপার বলতো? আদ্র, তোদের কথা শেষ হলে এখান থেকে বের হো। বাপরে, যেন বসর ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিস। বকবক করে আমার মাথা খারাপ করে দিস না। অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, এখান থেকে যা। তন্নিও শাড়ি পরাতে জানে না, তাই সুলতানাকে ডেকে নিয়ে আসে। উনি প্রথমে হাসেন, পরে সযত্নে শাড়িটা পরিয়ে দিয়ে চলে যান। আদ্র তাড়িয়ে দিচ্ছে দেখে দুজনে বলল, যাই তোর বউয়ের কাছে নালিশ দিয়ে আসি। ঠিক বলেছিস তুই সায়ন। আই হোপ ভাবি আমাদের সাথে থাকবে। আদ্র দাঁতে দাঁত চেপে দুজনার দিকে তাকালে দুজনেই ভেঙচি কেটে বেরিয়ে আয়রা রুমে যায়। আর তন্নির ঢুকতে দিতে চাইল না। কিছুক্ষণ পর ঢুকতে দেয়। আর রুমে ঢুকেই আয়রাকে দেখে সায়ন আর রাতুল দুজনারই চোখ যেন ছানা বড়া। একসাথেই দুজনার একই প্রশ্ন, আয়রা এখানে কিন্তু কি করে? আদ্র ফোনটা আয়রার থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। অন্যজন ঠায় দাঁড়িয়ে সেটি দেখে গেল। কেটে গেল বিয়ের 1 মাস। এই 1 মাসে কোনো রকম দূরত্ব ঘোচেনি দুজনার মধ্যে। এই 1 মাসে আদ্র আয়রাকে কাছে টেনে নিয়েছে, আবার দূরে ঠেলে দিয়েছে। এই সকল কিছুতে কোনো রকম ভালোবাসার দেখা পায়নি আয়রা। আদ্রকে অনেকবার জিজ্ঞেস করেছে কেন সে এমন করছে, কিন্তু উত্তর সে দেয়নি। আজ ঠিক করলো উত্তরটা জেনেই ছাড়বে। এতগুলো দিনে তাদের কথাগুলো কোনো পরিবার জানেনি। আয়রা জানায়নি কাউকে, নিজেই সমাধান করার চেষ্টা করে গিয়েছিল। আজ শুক্রবার, আদ্র বাড়িতেই আছে, তবে এই মুহূর্তে রুমে নেই। এটি চূড়ান্ত সুযোগ ভেবে একে একে সব রুমে আদ্রকে খুঁজতে থাকে আয়রা। তখনই হুট করে তন্নি সামনে পড়ে যায়। ভাবি, কাউকে খুঁজছো?
হ্যাঁ মানে না, এত মানে না করে বললেই তো হতো যে ভাইয়াকে খুঁজছো। তোমার উনি ছাদে আছে, তুমি দেখেছো? হুম, যাওয়ার সময় দেখেছি। আচ্ছা ঠিক আছে। আয়রা ছাদে গিয়ে দেখলো আদ্র ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সেও গিয়ে তার পাশে দাঁড়ায়। এটা দেখে আদ্র তার দিকে ঘুরে তাকায়। ভ্রু কুঁচকে আয়রাও তাকালো। চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নেয় আদ্র। আর চলে যেতে নিলেই আয়রা গিয়ে সামনে দাঁড়ায়। আরে আরে যাচ্ছেন কোথায়? আপনার জন্যই তো এখানে এলাম। মানে? মানে জানতে চান? বুঝলাম না কিছু। বুঝাচ্ছি, 1 মিনিট বলেই হুট করে আদ্রকে জাপটে ধরল। আদ্র রোবটের মতো সেই একভাবেই দাঁড়িয়ে থাকলো। কিছু সময় পর আয়রাকে নিজের থেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই ছাড়ছে না। দেখে রেগে মেগে বলল, ছাড়ো বলছে, এসব কি করছো? সব সময় তো আমাকে কাছে টেনে নিয়ে আবার দূরে সরিয়ে দেন। আমি জানতে চাই কেন এমন করেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন নিয়ম করে জানতে চেয়েছি, বারবার ইগনোর করেছেন। আজ আপনাকে বলতেই হবে। আদ্র দাঁতে দাঁত চেপে সব রকম চেষ্টা করলো আয়রাকে সরানোর, কিন্তু ব্যর্থ হলো। আপনি যদি কারণটা বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে দেব, আর না বললে ছাড়ব না। আদ্র জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। রক্তচক্ষু নিয়ে আয়রার দিকে তাকায়, আর প্রতিদিনের ন্যায় আজও ইগনোর করে চলে যেতে নেয়। এটা দেখে আয়রা পেছন থেকে চেঁচিয়ে বলে, আমি আজকেই সবাইকে বলে দেব এইসব। কোনো কারণ ছাড়াই আপনি আমার সাথে এইসব করে যাবেন, তা তো হবে না। ব্যাস, এনাফ। আর না, অনেক হয়েছে। আয়রার কথা শুনে এবার থামলো আদ্র, আর আয়রার দিকে এগিয়ে এসে তার দুহাত চেপে ধরে চোখে অগ্নিরাশি ছুঁড়ে মারতে মারতে প্রচণ্ড রেগে বলল, এত তাড়াতাড়ি অসহ্য হয়ে গেলে? তুমি যেভাবে একটা ছেলের জীবন নরক বানিয়ে তাকে মেরে ফেলেছ, আমিও তোমাকে তাই করব। এত সহজে পার পাবে না তুমি। আমার হাতে লাগছে, লাগুক। ব্যথা লাগার জন্যই তো ধরেছি। কারণ জানার খুব শখ, তাই না তোমার? তাহলে এইটুকু ব্যথাতেই কেন হাঁপিয়ে উঠলে? ওকে ফাইন, বলেন কারণ কি? আমি কোন ছেলের সাথে কি করেছি? হাতের ব্যথায় আয়রার চোখে পানি চলে আসে। এটা দেখে আদ্র তাকে ছেড়ে দিয়ে বলল, জিশানের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? জিশান নামটা শুনে অবাক নয়নে আদ্রের দিকে তাকায় আয়রা। প্রশ্ন একটাই, এসবের সাথে জিশানের কি সম্পর্ক? এটা সেই জিশান যাকে আমি ভাইয়ের মতো দেখতাম। আরে ও তো আমার ভাই ছিল, কলিজার টুকরা ছিল আমরা একে অপরের। আয়রা আদ্রের কথা শুনে ভাবতে থাকে, এইসব কথা এখানে কেন আসলো? 3 বছর আগের ঘটনা মনে পড়ে। আমরা 4জন বন্ধু ছিলাম, জিশান, আমি, রাতুল, ছায়ন। আমি দেশের বাইরে চলে যাই। কথা ছিল 1 বছর পর জিশানও যাবে। আমি চলে যাওয়ার কয়েক মাস পরই জিশান ভার্সিটির একটা মেয়ের প্রেমে পড়ে, খুবই ভালোবাসে। ফলে আমাকে বলতো, দোস্ত, আমার ওই মেয়েকেই লাগবে, ওকে ছাড়া আমি বাঁচব না মনে হয়। জানো ওই মেয়ে কে ছিল? তুমি ছিলে, তুমি। আয়রা কিছু বলতে যাবে, আদ্র তাকে থামিয়ে দেয়। জিশান তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তুমি কি করলে? ওকে মেরে দিলে। আমি মেরেছি মানে? কি বলতে চান আপনি? তুমি জিশানের প্রপোজাল অ্যাকসেপ্ট করোনি, বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। মারা যাওয়ার আগের দিনও আমাকে বলেছিল আজ শেষ চেষ্টা করবে তোমাকে নিজের করে পাওয়ার। সেদিন তুমি কি করেছিলে জানি না। পরের দিন আমি জানতে পারি জিশান মারা গেছে। ও সুইসাইড করেছে। কারণ তুমি, শুধু তুমিই মেরে ফেলেছো ওকে। আদ্র প্রচণ্ড রেগে কথা বলা সত্ত্বেও জিশানের মারা যাওয়ার কথা বলার সময় চোখে পানি চলে আসে দেখে ও অন্যদিকে ফিরে হাতের তালু দিয়ে চোখের পানি মুছে ফেলে। জিশানকে ভাইয়ের মতো দেখত। এক আত্মার সম্পর্ক যেন দুজনের মধ্যে বিদ্যমান। আদ্র সব কথা বুঝতে একটু সময় লাগলো আয়রার। ও তাচ্ছিল্যের হাসি হেসে বলল,
তার মানে বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলেন আমার থেকে? আপনার বন্ধুকে আমি মারিনি। আপনি শুধু সেদিন সূচনাটা শুনেছেন, পুরো ঘটনাটা না জেনেই আমার থেকে প্রতিশোধ নেওয়া শুরু করলেন। বাহ মিস্টার আদ্র, বাহ, সত্যি আপনি বাহবা পাওয়ারই যোগ্য। একদম মিথ্যে কথা বলবে না। তোমাকে আমি কিছুতেই সুখে থাকতে দেব না। সবটা শুধু দেখে যাও। প্রথম দিনও আমি তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পরের দিন কাহিনী উল্টা হয়ে যায়। তোমার পরিবার থেকে আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এবার এমন কিছু করব যাতে তুমি তিলে তিলে কষ্ট পেয়ে ধুকে ধুকে মরতে বাধ্য হও। তোমার পরিবারকেও সুখে থাকতে দেব না, ছারকার করে দেব সব। আদ্র রেগে চলে যায়। আয়রা নিচে বসে পড়ে, কান্না করতে থাকে। 3 বছর আগের ঘটনাটা মনে পড়লে এখনও তার ভয় কাজ করে। তাদের দুজনের কথা আড়াল থেকে ঘাপটি মেরে শুনছিল তন্নি, কেননা প্রথমেই তার গড়বড় লাগছিল, তাই সে এটা করতে বাধ্য হয়েছে। আদ্র চলে যাওয়ার পর ধীর পায়ে আয়রার দিকে এগিয়ে আসে সে। আয়রাকে সান্ত্বনা দিতে যাবে অমনি হুট করে উঠে আয়রা তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তন্নি বিশ্বাস করো, আমি ওনার বন্ধুকে মারিনি। আমি সত্যি বলছি, ওনার বন্ধু নিজেই আমার অসম্মান করতে চেয়েছিল। পরিবারের ক্ষতি করার কথা শুনে হাউমাউ করে কাঁদতে থাকে আয়রা, কারণ তার পরিবার আর পরিবারের মানুষগুলোকে খুব ভালোবাসে সে। শান্ত হও, নিচে চলো। তো তোমার ভাই আমার পরিবারের কোনো ক্ষতি করে দেবে তন্নি? আমার সাথে এসো তুমি প্লিজ। আয়রাকে নিচে নিয়ে যায় আর এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দেয়। এক নিঃশ্বাসে সবটুকু পানি গিলে ফেলে আয়রা। এবার বলল, কি হয়েছিল সেদিন? আমি বাড়ি যাব, আগে কি হয়েছিল তা বলো। তোমার ভাই যেখানে বিশ্বাস করে না, তুমি কিভাবে করবে? সত্যি করে বলো সব, কোনো মিথ্যা কথা বলবে না। আমি সত্যিতে বিশ্বাসী। নিজেকে শক্ত করো তুমি। যদি সত্যি হয়ে থাকো তাহলে এভাবে ভেঙে পড়ছো কেন? আমি মিথ্যা বলছি না তন্নি। সেদিনের ঘটনার সাক্ষী আছেন রাতুল আর সায়ন ভাইয়া, ওনারা দুজনও ছিলেন সেখানে উপস্থিত। তাহলে আগে তুমি আমাকে বলো তো সেদিন কি হয়েছিলটা কি? ঘটনা 3 বছর আগের। তোমার ভাই যেমনটা বলল, আমাকে পছন্দ করতো জিশান। আমার ওনাকে একদম ভালো লাগতো না। গুন্ডামি করতো ভার্সিটিতে। একদিন তো একটা ছেলেকে মেরে আধমরা পর্যন্ত করে ফেললো। এই রকম অমানসিক কার্যকলাপ দেখে ওনার প্রতি আমার আরও ঘৃণা জন্ম নেয়। আমি প্রপোজ অ্যাকসেপ্ট করি না দেখে আমাকে 3 দিন সময় দিয়েছিল ভেবে দেখতে, আর হুমকিও দিয়েছিল যেন আমি আমার পরিবারকে এ ব্যাপারে না জানাই। 3 দিন আমি আর ভার্সিটিতে যাইনি। চতুর্থ দিন আমার ভার্সিটির এক ফ্রেন্ড জারিফার জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করা হয়। ও নিজে এসে আমাকে তার বাড়িতে নিয়ে যায় আর আশ্বাস দেয় জিশান এখানে এসে কোনো রকম খারাপ করতে পারবে না। এটুকু বলে থামলো সে। তন্নি সবটা শোনার জন্য উদগ্রীব হয়ে থাকলো। তারপর আমি বাধ্য হয়ে সেখানে যাই। জারিফার বার্থডেটা ঠিকঠাক ভাবে পালন করা হয়। এক সময় হুট করে কারেন্ট চলে যায় আর কে যেন আমাকে কোথাও জোর করে নিয়ে যাচ্ছিল। এটা আমি বুঝতে পেরেছিলাম, তবে চিৎকার করতে চেয়েও পারিনি। আমার মুখ কেউ চেপে ধরে রেখেছিল। অন্ধকার একটা রুমে আমাকে একা ছেড়ে দেওয়া হয়। আমি যখন কে কে বলে চিৎকার করতে থাকি, হঠাৎ করে লাইট জ্বলে উঠল আর সামনের রক্তচক্ষুদয় মানুষ অর্থাৎ জিশানকে দেখি। আমার স্বপ্নেও ছিল না যে উনি এখানে চলে আসবে। উনি আমাকে ভালোই জিজ্ঞেস করে আমি অ্যাকসেপ্ট করব কি না, কিন্তু আমার ওই ঘটনায় ঘৃণায় গা রিরি করতে থাকে। বারবার বিরক্ত করায় একসময় আমি রেগে গিয়ে ওনার গালে চড় বসিয়ে দিই। তারপর এই চড়টাই আমার কাল হয়ে দাঁড়ায়। উনি আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেন। আমি প্রাণপণে ছুটে বাঁচার চেষ্টা করি, কিন্তু উনি আমার সাথে খুব জোরাজুরি করতে থাকে। খুব ভয় পেয়ে গেছিলাম আমি। মনে হয়েছিল ওটাই আমার জীবনের শেষ দিন। হুট করে দরজা কেউ খুলে দেয় আর আমাকে অসহায়ভাবে দেখে। সবাই জিশানকে নানান কটূক্তি করতে থাকে।
ভয় আমি একপাশে জড়সড় হয়ে বসে গলা ছেড়ে কাঁদছিলাম। জারিফা এসে আমার গায়ে ওড়না জড়িয়ে দেয়। আমি ওকে জড়িয়ে ধরে খুব কাঁদি। জিশানকেই ওনারা যেতে দেন না। আমার বাবা মাকে ফোন করে জারিফার বাবা, ওনারা সবটা শুনে ছুটে চলে আসেন। আর জিশানের বাবা মাকেও ডেকে সেদিন খুব অপমান করা হয়। জিশানের বাবা জিশানকে সকলের সামনে মারে। জারিফা ভার্সিটির সব ঘটনা সবাইকে খুলে বলে, কেননা ও আমার সাথে ছিল বলে সব কিছু জানতো। শেষে জিশান আর তার বাবা মা খুব অপমানিত হয়ে বাড়ি চলে যায়। আর তার পরের দিন আমি জানতে পারি জিশান সুইসাইড করেছে। তন্নি আয়রা সব কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। আয়রার চোখের কোণে এখনো বিন্দু বিন্দু পানি ভিড় করে আছে। তার এই কান্নাই বলে দিচ্ছে এই ঘটনার প্রেক্ষাপট বর্ণনায় কোনো মিথ্যা নেই। তন্নি এটা ভেবে শিউরে উঠল যে এই ঘটনার ভুক্তভোগী সে হলে কি হতে পারত। তন্নি থেকে কোনো উত্তর না পাওয়ায় আয়রা স্থির থেকে চট করে উঠে দাঁড়ায় আর বলে, তুমি আমার সাথে রাতুল আর সায়ন ভাইয়ের কাছে চলো, ওনারা জানেন সত্যটা কি। ওনাদের কথা হয়তো তোমার ভাই বিশ্বাস করবে। তারা সেখানে উপস্থিত ছিল, অথচ জিশান ভাইকে আটকালো না। অদ্ভুত লাগলো না এই ব্যাপারটা তোমার কাছে? সেদিনের ওই ঘটনায় আমি অনেক দিন ব্যথিত ছিলাম। তার উপর জিশান হুট করে মারা যাওয়াটা মানতে পারছিলাম না। এক সময় আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর কয়েক মাস কেটে যায় এভাবে করে। আমি ঘটনাটা ভুলে যাই, অবশ্য মনেও রাখতে চাইতাম না আমি। তন্নিও সম্মতিতে মাথা নাড়ল। আয়রা এবার তাড়া দিয়ে বলে, প্লিজ তুমি আমার সাথে চলো। তোমার কাছে দুজনের নাম্বার আছে? ওয়েট, আমি আমার ফোনটা নিয়ে আসি। তাড়াতাড়ি করো একটু, ও লেট করা যাবে না। হ্যাঁ তাই করছি। তন্নি ফোনটা নিয়ে এসে প্রথমে রাতুলকে কল দেয় আর একটা জায়গায় আসতে বলে। সায়নকে বলায় সেও বলল আসছে। এত জরুরি তলবে দুজনেই ভাবলো কি না কি বিপদ হলো, তাই আসছে জানিয়ে দেয়। তবে রাতুল আর সায়নের মধ্যে কেউই জানতো না যে তারা দুজনই দুজনার মুখোমুখিও হয়ে যাচ্ছে, যা তারা একবারেই চাইতো না। কারণ কিছুদিন আগের একটা ঘটনা, ড্রিঙ্কস করার পর সায়ন পুরো মাতাল হয়ে যায় আর উল্টোপাল্টা কথা বলতে থাকে। সায়নের গার্লফ্রেন্ড তাকে ঠকানোর পর থেকে এইসব প্রেম আর মেয়ে দুটোর প্রতি ঘোর ঘৃণা জন্ম নেয় তার মনে। ফলস্বরূপ সে রাতুলের গার্লফ্রেন্ড রিয়াকেও মেনে নিতে পারছিল না। নিজে কোনো মেয়ের গা ঘেঁষে না, বন্ধুকেও মেয়েদের থেকে মিশতে দেবে না, এমন একটা লক্ষ্য তার। অন্যদিকে অতীতে রাতুল তার বিপরীত ছিল। রাতুলের স্বভাব ছিল খারাপ, মেয়েদের সাথে টাইম পাস করে, শেষে একটা ছেড়ে দিয়ে নতুন নতুন মেয়েকে পটাতো আর শেষে ছেড়ে দিত। এসব করতে করতে তার জীবনে রিয়া আসে আর সে তাকে সত্যি ভালোবেসে ফেলে। এটাই সায়নের সহ্য হলো না। ঠিকভাবে নিতে না পারায় সব সময় একটা চেষ্টা চালিয়ে যেত রিয়াকে রাতুলের জীবন থেকে সরানোর। আর আজ সে নেশার ঘরে রিয়ার নামে বাজে কথাও বলতে থাকে। এই রাতুল, তুই রিয়াকে সত্যিই ভালোবাসিস তাই না? অফকোর্স, তাতে তোর কোনো সন্দেহ আছে? এত এত ভালো মেয়ে থাকতে শেষে তুই এমন এক থার্ড ক্লাস গাইয়া মেয়ের প্রেমে পড়লিচ্ছি। মুখ সামলে কথা বল সায়ন। রিয়া যেমনই হোক সেটা আমি বুঝবো, তুই কে এসব বলার? কি আমি কে? আমি তোর বন্ধু না? হ্যাঁ, আমি তোর খারাপ ভালো দেখবো না? না দেখিস না, দরকার নেই। তোর মতো বন্ধু আমার চাই না। ব্যাস। রাতুলের এই কথাটা সায়নের ইগোতে খুব লাগে আর নেশার ঘরে বলতে থাকে, একটা লো মার্কা মেয়ের জন্য তুই আমার সাথে বন্ধুত্ব নষ্ট করলি? এই মেয়েগুলোই না আসলে এমন হয়, ছেলেদের জীবনে আসে, বন্ধুদের সাথে সম্পর্ক শেষ করে দেয়। রিয়াও তাই লোভী চিটার মেয়ে একটা। সায়ন চুপ কর। রিয়া একটা। সায়ন আর কিছু বলার আগেই রাতুল সজোরে চড় বসিয়ে দেয় তার গালে।
ঘটনাক্রমে দুজনই ভয়াবহ রেগে যায়। অলরেডি মারামারি পর্যন্ত চলে যায়। লোকজন জড়ো হয়, তাদের এই রক্তারক্তি কাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সায়ন যাওয়ার আগে রেগে আগুন হয়ে বলে যায়, তোকে আমি দেখে নেব। যে মেয়ের জন্য আমার সাথে এমন করলি তাকেও আমি ছেড়ে কথা বলবো না একদম। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সেদিন থেকে দুজনের বন্ধুত্বের সম্পর্ক খারাপ হয়ে যায়। আদ্র অনেক চেষ্টা করেও তাদের এক করতে পারেনি। একে অপরের চেহারা দেখতে পর্যন্ত নারাজ। আদ্রেরও বিশ্বাসটা আরও গাঢ় রূপ নেয় যে একটা মেয়ে ছেলেদের জীবন কি পরিমাণে এফেক্ট ফেলতে পারে, বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে মুহূর্তের মধ্যে। তার জ্বলন্ত উদাহরণ এটাই। তন্নির কথায় আয়রার হুঁশ ফেরে। ভাবি, এত কি ভাবছো? আসলে আমার খুব টেনশন হচ্ছে। আল্লাহ ভরসা, কিছু হবে না। ভাইয়াকে আমি চিনি, ও এত খারাপ না যতটা তুমি ভাবছো। এই 1 মাসে সে চাইলে তোমার শারীরিক মানসিক টর্চার করতে পারতো, তা তো করেনি। এইটুকু বিশ্বাস রেখো। কিন্তু আমি তোমাকে এই জন্য হেল্প করছি যাতে ভাইয়া সত্যিটা জানতে পারে, ব্যাস। কুল মাইন্ডে থাকো, আর যা হবে ভালোর জন্য হবে। বিশ্বাস রাখো আল্লাহর ওপর। আয়রা আর তন্নি গাড়িতে বসে সবটা রাস্তা কথাবার্তা বললেই চলে আসে রেস্টুরেন্টে। আর এসে অপেক্ষা করতে থাকে রাতুল আর সায়নের আসার জন্য। প্রথমে রাতুল এসে আয়রার ফেস দেখেই বুঝে যায় কোনো খারাপ কিছু নিশ্চয়ই হয়েছে। এত জরুরি তলব করলে কি ব্যাপার? কি হয়েছে ভাবি? তোমাকে দেখে বেশ টেনশনে আছো মনে হচ্ছে। ভাবি সব বলবে তোমাদের দুজনকে। তারপর তোমাদের একটা হেল্প করতে হবে ভাবিকে। আমাদের মানে আর কে? সায়ন ভাই। সায়নের নাম শুনেই উঠে দাঁড়িয়ে যায় রাতুল আর ক্রুদ্ধ কণ্ঠে বলে, সায়ন এখানে আসলে আমি থাকবো না। হয় ও থাকুক, না হয় আমি। এত রেগে কেন যাচ্ছেন ভাইয়া? তুমি জানো না আয়রা, ও কত বড় হারামি। ওর সাথে আমার বন্ধুত্ব ইতি টেনে দিয়েছি। এখন ওর ছায়াও আমি দেখতে চাই না। তোমাদের যা বলার হয় আমাকে বলো, নয়তো সায়নকে। সায়ন রাতুল দুজনের মধ্যে রাতুলকে বেস্ট মনে হলো তন্নির। সায়নকে ফোন দিয়ে না করে দেয়। তখন সায়ন অলরেডি রেস্টুরেন্টে চলেও এসেছিল। সে ভেতরে ছিল। আর তখনই রাতুলের বলা সব কথা শুনে নিজেও রেগে যায়। তন্নি বা আয়রা কেউই তাকে দেখেনি। কলটা সে সাইডে গিয়ে রিসিভ করে আর কথা বলে নেয়। তন্নির সাথে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলে দেয় সে আর আসছে না। কল কেটে দিতে তন্নি ফিরে এসে বলে, না, সায়ন ভাইয়াকে ম্যানেজ করে ফেলেছি। এবার তো হলো নাকি? এখন তোমাদের ঘটনাটা বলো। আসলে ভাইয়া আমি সব বুঝতে পেরেছি। আয়রার কথায় রাতুল ভ্রু কুঁচকে বলে, কোন সব? আপনার মনে আছে বলেছিলেন আদ্র বিয়ের আগে আপনাদেরকে আমার পিক দেখায়নি? ও হ্যাঁ, মনে আছে। ওকে তো এ ব্যাপারে জিজ্ঞেস করব বলেও পরে আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। কিন্তু 1 মাস পরে এসে এই কথা কেন? তন্নি বলল, এইটার জন্যই যে একটা মিস্টেক হয়ে গেছে। কেমন সেটা? আয়রা, ভাইয়া 3 বছর আগে জিশান মারা যাওয়ার আগের দিন আমার সাথে কি হয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে। রাতুল একটু চমকালো। অন্যদিকে তাদের কথা আড়ি পেতে ঠিক খুবই মনোযোগ দিয়ে শুনছে সায়ন। হ্যাঁ, মনে আছে। আসলে ভাবি, জিশান ওখানে গিয়ে সেদিন এই ঘটনা ঘটাবে আমরা ভাবতেও পারিনি। ও আমাদেরকে পুরোপুরি মিথ্যা বলে জারিফার বার্থডেতে নিয়ে যায়। আর সেখানে গিয়ে আমার নিজের কাছে লজ্জা লাগছে ওই ব্যাপারটার জন্য। আমার বন্ধু হয়ে ও এমন একটা কাণ্ড করবে কল্পনাও করতে পারিনি। তার মানে তোমরা দুজন জিশান ভাইয়া কী জন্য ওখানে গিয়েছিলে জানতে না, রাইট? হ্যাঁ তন্নি, ঠিক বলছো। কিন্তু ভাইয়া, তার পরের দিন জিশান কিভাবে মারা গেল সেটা বলতে পারবো না। তবে ওর বাবা মা অপমানিত হওয়ায় আর জিশানের ভার্সিটিতে গুন্ডামির কথা শুনে ওনারা জিশানের উপর খুব রেগে যায় আর খুব খারাপ আচরণ করে। এটা জিশান হয়তো নিতে পারেনি আর সুইসাইড করে বসে।
কিন্তু এতগুলো বছর পর একথা কেন আসছে? কি আর বলবো ভাইয়া, আদ্র সেই প্রথম দিন থেকে আমার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এই একটা ভুল ভাবনা নিয়ে। মানে ভাবি ঠিক বলছে। ভাইয়া ভাবছে যে ভাবি জিশান ভাইয়াকে মেরেছে। জিশান ভাইয়ার মৃত্যুর দায়ী ভাবিকে করে আমার ভাই এখন ওনার থেকে প্রতিশোধ নিচ্ছে। সেই দিন ভাইয়া রাতে ভাবির বাসায় যায়, ভাবিকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ভাবির মনে কষ্ট দিতে চেয়েছিল। আমি সব নিজে কানে শুনেছি, অথচ ভাইয়া আমাদের সবাইকে মিথ্যা বলে। রাতুল খুব অবাক হয়। তাই এখন ভাইয়া আপনি আদ্রকে বলবেন যে উনি আসলে ভুল ভাবছেন। আমি ওনার বন্ধুকে মারিনি, নইলে উনি বলে গেছেন আমার পরিবারের ক্ষতি করে দেবেন। প্লিজ আমার হেল্প করুন ভাইয়া, প্লিজ। আয়রা রাতুলের সামনে হাঁটু গেড়ে বসে পড়তে নেয়। রাতুল তাকে ধরে দাঁড় করিয়ে বলে, ছি ভাবি, এসব কি করছো? আমাকে তোমার নিজের ভাই ভাবতে পারো। আদ্র যদি এসব ভেবে তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি ওকে অবশ্যই সত্যটা জানাবো। আরও কিছু কথা বলল রাতুল। তন্নি খুব খুশি হয়। আয়রা বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। বোনেরা ভাইদের ধন্যবাদ দিতে হয় না। আয়রার তবুও কাঁদছিল দেখে রাতুল তাকে সান্ত্বনা দেয় আর বলে, আহ ভাবি, শান্ত হও তো। আদ্রকে আমি সব জানাবো। যদি এর আগে আমার পরিবারের কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, তুমি এখানে বসো, চোখের পানি মুছে শান্ত হও। আর কি খাবে বলো? না, কিছু খাবো না। তা কিভাবে হবে? আজ আমার মন খুব ভালো আছে। তন্নি লাফিয়ে উঠে বলল, তাহলে রাতুল ভাইয়া জম্পেশ একটা ট্রিট দিয়ে দাও। হা হা, আচ্ছা ঠিক আছে, বসো। তন্নির লাফানো দেখে আয়রা রাতুল হালকা হাসলো। তাদের সব কথা কান পেতে শুনে নিয়ে একটা প্ল্যান তৈরি করে নেয় সায়ন। আর এটাও সে জানে রাতুল কেন আজ এত খুশি। রিয়া আর রাতুল এনগেজমেন্টের প্ল্যান করছে। এত সহজে তো তাদের ছাড়ব না সে। তাই ঝটপট একটা ঝাক্কাস প্ল্যান সে বানিয়ে নেয়, যাতে করে আদ্র আয়রাকে দোষী ভাবে আর রিয়া এবং রাতুলেরও সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এক তীরে দুই পাখি শিকার করতে হবে। এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সায়ন ডেভিল স্মাইল দিয়ে প্রথমে আদ্রকে কল দেয় আর বলে, দোস্ত, আয়রা ভাবি রাতুলের সাথে কি সম্পর্ক রে? মানে কি বলতে চাইছিস সায়ন? আমি ঠিক বুঝলাম না। আগে বল তো, আঙ্কেল আন্টি কি বাড়িতে নেই? না, কিন্তু কেন? তুই কোথায়? আমি অফিসে। আয়রা ভাবি রেস্টুরেন্টে রাতুলের সঙ্গে কি করছে তোকে কি বলে এসেছিল? না তো। রেস্টুরেন্টে এসে নিজের চোখে দেখে যা তোর বউ রাতুলের সঙ্গে কি করছে এসব। ছি ভাই, আমি আর কিছু বলতে পারছি না, নিজেরই খারাপ লাগছে। রাখি আমি। আমার কথা বিশ্বাস না করলে নিজে এসে দেখে যা। আমি যে এটা বললাম তা বলে দিস না, তাহলে ভাবি আমাকে খারাপ ভাববে। দেখ ভাই, তুই আমার বন্ধু তাই বললাম। রাখলাম কলটা। আদ্রের কল কেটে দিয়ে এবার কল দেয় রিয়াকে। রাতুল নিষেধ করায় রিয়া সায়নের কল রিসিভ করছিল না। তা বুঝতে পেরে সায়ন টেক্সট করে দেয় তাকে, আর সেখানে লিখে দেয়, এই রেস্টুরেন্টে এসে দেখে যাও তোমার ভালোবাসার রাতুল অন্য মেয়ে নিয়ে বসে প্রেমালাপ করছে। তোমাকে তো আগেই বলেছিলাম রাতুল তোমাকে ঠকাচ্ছে। আমার কথা বিশ্বাস করবে না জানি, তাই রেস্টুরেন্টে আসো আর নিজের চোখেই দেখে যাও। কোনো সিন ক্রিয়েট করো না, যা করবে নিজেরা নিজেদের মধ্যে করো। রিকোয়েস্ট রইল। সায়নের কথা যেমনই হোক খুব পাওয়ারফুল ছিল। তাই তো আদ্র আর রিয়া দুজনেই তার ডাহা মিথ্যে কথাতে ছুটে আসতে বাধ্য হয়। আদ্র আর রিয়া দুজনকে আসতে দেখে সায়ন নিজের নতুন একটা সিম থেকে তন্নির নাম্বারে কল দেয়। আর কলটা রিসিভ করে তন্নি হ্যালো হ্যালো বলতে থাকে, তবে ওপাশ থেকে কথা আসে না। তাই সায়ন রেস্টুরেন্টেরই এক সার্ভেন্টকে বলল তার বলা একটা কথা বলে দিতে। টাকার লোভে সার্ভেন্ট তাই বলল, ম্যাম ওপাশে নেটওয়ার্ক পাওয়া যাবে। কে কল দিচ্ছে তন্নি? আয়রা সহজ সরল প্রশ্ন। আসলে ভাবি দেখো না, কথা আসছে না।
তাহলে নেটওয়ার্ক পাওয়া যায় ওই জায়গায় যাও, দেখো কে কল দিল। আচ্ছা ঠিক আছে। তন্নি চলে যায়। আদ্র আর রিয়াকে সায়ন এটাও বলে দিয়েছিল তারা যাতে রেস্টুরেন্টে কোনো সিন ক্রিয়েট না করে, এতে কাহিনীটা খারাপ দেখাবে। এবার তারা কি করে তাদের ওপর। তন্নি চলে যেতেই রাতুলের বলা একটা কথায় আয়রা হাসতে থাকে, সঙ্গে রাতুলও। দুজনেই হাসছে, যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে প্রেম করছে। আদ্র আর রিয়া দুজনেই তাই দেখল। আর সায়নের বলা বানোয়াট কথার সূত্রপাত ধরে দুজনেই সেটা বুঝে আর ভীষণ রেগে যায়। সায়ন তার প্ল্যানে সাকসেসফুল হওয়ার দরুন খুশি হয়। হঠাৎ করে সায়ন দেখল রিয়া